ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য অনেক রোমান্টিক এবং ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটি আমাদের মাফিয়া হিরোর ফিয়ন্সের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মাফিয়া হিরোকে পটায়, যে কিনা অনেক বেশি ডেঞ্জারাস এবং রুথলেস ছিল। কিন্তু আমাদের গল্পের নায়িকা তাকে প্রলুব্ধ করতে করতে একেবারে তার প্রেমেই ফেলে দেয়। এখন কি আমাদের গল্পের নায়িকা পারবে আমাদের হিরোকে ইউজ করে তার প্রতিশোধ নিতে? আসলে শাওয়ের মাকে জেনি নামের একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। জেনির পরিবার অনেক বেশি বড়লোক থাকায় তার মা ন্যায় বিচার পায়নি। তাই আমাদের গল্পের নায়িকা শাও পরিকল্পনা করেছে সে শি পরিবারের সব থেকে ডেঞ্জারাস এবং রুথলেস হিউকে পটাবে এবং তাকে ইউজ করে সে জেনির কাছ থেকে প্রতিশোধ নিবে এবং তার পরিবারকেও ধ্বংস করে দিবে। তাহলে চলো এই ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা শাওকে দেখানো হয়, যে কিনা আমাদের গল্পের হিরো হানের বাড়িতে চলে এসেছিল, কারণ সে তার গ্র্যান্ডমার কেয়ারটেকার হিসেবে কাজ করবে। শাও বাড়ির ভেতরে যাওয়ার পর জেনিকে দেখতে পায় আর মনে মনে ভাবছিল, তুমি আমাকে এখন চিনো না, কিন্তু খুব শীঘ্রই তুমি আমাকে অনেক ভালোভাবে চিনে ফেলবে। জেনি সেই জায়গায় শাওয়ের প্রোফাইল চেক করে আর বলতে শুরু করে, তুমি কি ভেবেছো যে কোনো মানুষই শি পরিবারে ইন্টার করতে পারবে? তুমি এরকম ডিসেন্ট জামা কাপড় পরে এসেছো, যেমন তুমি তোমার কাজে কত বেশি পারদর্শী। গ্র্যান্ডমা সেই জায়গায় তাকে থামায়। গ্র্যান্ডমাকে দেখার পর শাও বুঝতে পারে সে হয়তো রাতে ভালোভাবে ঘুমাতে পারে না। তাই শাও গ্র্যান্ডমার কাছে চলে যায় এবং তাকে মাসাজ করে দিতে শুরু করে। জেনি ভাবছিল গ্র্যান্ডমা এ পর্যন্ত অনেকগুলো কেয়ারটেকারকে ফায়ার করে দিয়েছে, তাকেও সে হায়ার করবে না। কিন্তু জেনি যখন দেখতে পায় গ্র্যান্ডমা ঘুমিয়ে গেছে, সে তো অনেক বেশি অবাক হয়। শাও তখন সার্ভেন্টকে বলছিল একটা পিলো এনে দিতে, যাতে গ্র্যান্ডমা শান্তি মতো ঘুমাতে পারে। তারপর শাও তো সেই জায়গায় হানকে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখছিল, কারণ তার প্রথম টার্গেট তো সেই। সেখানে জেনি রেগে বলতে শুরু করে, তুমি গ্র্যান্ডমার সাথে কি করেছো? শাও তাকে বলে, আমি গ্র্যান্ডমাকে ঘুম পাড়ানোর জন্য থেরাপি দিয়েছি, তাই সে অনেক গভীর ঘুমে ঘুমাচ্ছে। জেনি তখন বলতে শুরু করে, তুমি এখন অনেক বেশি ইয়াং, আমার মনে হয় না তোমার কাছে এত নলেজ আছে। তুমি যদি গ্র্যান্ডমার কন্ডিশন খারাপ করে দাও আর গার্ডদেরকে বলে তাকে এখনই বের করে দাও। সেখানে হান শাওকে জিজ্ঞেস করে, তোমার কি চাইনিজ মেডিসিনের নলেজ আছে? শাও তখন তাকে এক্সপ্লেন করতে শুরু করে আর বলে সে চাইনিজ মেডিসিনে পারদর্শী। হান তখন তাকে সেই জায়গায় থাকার পারমিশন দিয়ে দেয়, কিন্তু জেনি তো সেই জায়গায় বারবার না না করতে শুরু করে। হান তখন জেনিকে বলতে শুরু করে, প্রথমবার গ্র্যান্ডমা এত গভীর ঘুমে ঘুমাচ্ছে, তুমি কি তাকে উঠাতে চাও? জেনি তখন সেই জায়গায় আর কোনো কিছুই বলতে পারে না। ফাইনালি শাও এখনই বাড়িতেই থাকতে পারবে, আর এখন তার প্রথম লক্ষ্য হচ্ছে সে জেনির কাছ থেকে হানকে ছিনিয়ে নিবে। তারপরে সিনে শাও যখন গোসল করছিল তখনই সে রুমের মধ্যে হান চলে আসে। তাকে দেখার পর তো জেনি চিল্লাতে শুরু করে, হানও তখন সেখান থেকে চলে যায়। জেনি যখন গোসল করে বাইরে আসে হান তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি তো এই জায়গায় গ্র্যান্ডমার যত্ন করার জন্য এসেছো, তাহলে আমার রুমে কি করছো? আমাকে সত্যি সত্যি বলে দাও তোমার এই জায়গায় আসার আসল মোটিভ কি? তখনই গ্র্যান্ডমা সেই জায়গায় চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? হান তখন বলতে শুরু করে, আমাদের পরিবারের সার্ভেন্টদের তাদের জায়গা মনে রাখা উচিত। শাও তখন তার হাত সরিয়ে তাকে বলতে শুরু করে, আমি জানতাম না এই রুম আপনার, গ্র্যান্ডমা আমাকে এই রুমের মধ্যে পাঠিয়েছিল। এই জবটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই প্লিজ আমাকে ফায়ার করবেন না। প্লিজ বিশ্বাস করেন আমার কোনো খারাপ মোটিভ ছিল না। গ্র্যান্ডমা তখন বলে, ভুল তো আমারই, আমি তাকে এই জায়গায় পাঠিয়েছিলাম। আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, তাই আমার সব জিনিসপত্র ভালোভাবে মনে থাকে না, তাই আমি ভুলে শাওকে তোমার রুমের মধ্যে পাঠিয়ে দিয়েছিলাম। হান তখনও রেগে শাওকে বলতে শুরু করে, তুমি এই রুম থেকে বের হয়ে যাও। গ্র্যান্ডমা হানকে বলতে শুরু করে, তার ভুল হয়ে গেছে, তুমি তার সাথে এত অ্যারোগ্যান্ট বিহেভ করতে পারো না। গ্র্যান্ডমা তারপর শাওকে বলতে শুরু করে, তুমি প্লিজ তার ব্যবহারে কোনো কিছু মনে করো না, তোমার থেরাপি আমার কাছে অনেক ভালো লেগেছে, তুমি এখানেই থাকতে পারো। শাও তারপর তার জামা নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, আর সে নোটিস করছিল পেছন থেকে কেউ তার ছবি তুলছে। শাও তো মনে মনে ভাবে, জেনি তুমি বুঝতে পারছো না এটাও তোমার জন্য একটা ফাঁদ। তারপর জেনি তো শাওয়ের কাছে আসে এবং তাকে জোরে থাপ্পড় মারে আর বলে, তোমার এত সাহস, তুমি হানকে সেরুজ করার চেষ্টা করেছো? শাও তাকে বলে, নিশ্চয়ই আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু সেই জায়গায় জেনি রেগে তাকে বলতে শুরু করে, কালকে রাতে তুমি হানের বাথটাবে গোসল করতে গিয়েছিলে, তুমি এই সব কিছু হানকে সেডুস করার জন্য করেছো, এখন আমার সামনে ভালো সাজছো? এখনো সময় আছে, সবকিছু স্বীকার করে নাও, আমি লু পরিবারের মেয়ে, হয়তো তুমি জানো না যে আমার জিনিস চুরি করার চেষ্টা করে তার অবস্থা আমি খারাপের চেয়েও খারাপ করে দেই। এসব বলে তো সে শাওকে অনেক বেশি বুলি করতে শুরু করে, এ কারণে তার হাতে স্যুপও পড়ে যায়। শাও তাকে বোঝানোর চেষ্টা করে, আমি এরকম কোনো কিছুই করিনি, আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু সে তাকে আরো বেশি বুলি করে। এসব শব্দ পেয়ে হানও তো সেই জায়গায় চলে আসে। হান সেই জায়গায় যখন শাওকে এত ছোট জামাই দেখতে পায় তখন তো তার রাতের কথা মনে পড়ছিল।
শাও হানকে বলতে শুরু করে, মিস জেনি মনে করছে কালকে রাতে আমি আপনার রুমে আপনাকে সেডুস করার জন্য গিয়েছিলাম। আমি যখন তাকে সবকিছু ক্লিয়ার করতে চেয়েছি সে তখন গ্র্যান্ডমার জন্য বানানো স্যুপ আমার উপরই ফেলে দিয়েছে। হান তখন তাকে সাহায্য করে এবং ওঠায়। জেনি রেগে যায় আর বলতে শুরু করে, তুমি একজন সামান্য মেয়েকে কিভাবে ওঠাতে পারো, টাচ করতে পারো? হান রেগে বলতে শুরু করে, তুমি সব মেয়েদেরকে তোমার চামচা বানিয়ে রেখেছো সবসময় স্পাই করার জন্য। জেনি তাকে বলছিল না এরকম কোনো কিছুই না, তুমি আমাকে ভুল বুঝছো। হান রেগে জেনিকে বলতে শুরু করে, তুমি আমার বিরুদ্ধে কোনো প্ল্যানিং করার চেষ্টাও করো না। আর সে রেগে কাউকে কল করে আর বলে, পুরনো সব সার্ভেন্টদেরকে ফায়ার করে দাও এবং নতুন করে সার্ভেন্ট নিয়োগ দাও। এসব দেখে তো জেনি শাওয়ের প্রতি আরো বেশি রেগে যায়। জেনি ভাবতে শুরু করে, হান তো অনেক বেশি রুড এবং অহংকারী, তাকে আমার জালে ফাঁসানো অনেক বেশি কষ্টের হয়ে যাবে। শাও সেই জায়গায় হ্যাপি ছিল কারণ জেনির সব সার্ভেন্টদেরকে ফায়ার করা হয়েছে, এখন কেউই তার উপর নজরদারি আর করতে পারবে না, সে আরামে তার প্রতিশোধ নিতে পারবে। অন্যদিকে গ্র্যান্ডমা তো শাওয়ের প্রতি অনেক বেশি হ্যাপি ছিল কারণ সে তার অনেক ভালোই দেখভাল করে। গ্র্যান্ডমা সেই জায়গায় নোটিস করে শাওয়ের হাতও পুড়ে গেছে আর তাকে বলতে শুরু করে, পরের বার যদি কেউ তোমাকে জ্বালায় সবার আগে আমাকে বলবে। তারপরে সিনে হাতও শাওয়ের কাছে চলে আসে আর বলে, তুমি ভুলেও ভেবো না তোমার ছোট ছোট ট্রিক আমি বুঝতে পারবো না। সব সময় তুমি তোমার পরিচয় মনে রেখো, তুমি এই পরিবারের কেয়ারটেকার আর কোনো কিছু না। তাই তোমার মনে যাই চলছে না কেন এখনই থামিয়ে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু শাও তো সেই জায়গায় তার কাছে যাচ্ছিল, হঠাৎ করে এটা ফু মারে। কিন্তু হান তো সেই জায়গায় রেগে যায় আর বলতে শুরু করে, তুমি ইচ্ছে করে আমাকে প্রভোগ করছো। শাও হানকে বলতে শুরু করে, আপনার চুলে কিছু একটা লেগেছিল তাই আমি ফু মেরে সেটাকে সরিয়ে দিলাম। আর আমার পরিচয় আমার খুব ভালোভাবে মনে আছে। আর আপনি চিন্তা করবেন না, আপনাকে নিয়ে আমার মনে অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না। হানের যাওয়ার পর শাও তো ভাবতে শুরু করে, আমি তোমাকে নিয়ে কোনো ভাবনা রাখবো না, কিন্তু আমি দেখবো তুমি নিজের ভাবনাকে কিভাবে কন্ট্রোল করো। তারপরে সিনে শাও তো জেনির পোস্ট দেখছিল, জেনি পোস্ট করেছে সে এবং হান একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি আছে। শাও ভাবে এবার তো কোনো না কোনো কিছু করতেই হবে, তাই সে ইচ্ছে করে তার গলার মধ্যে মার্ক বানিয়ে একটা ছবি তোলে। আর তার পেছনে হানের শার্ট দেখা যাচ্ছিল, আসলে সে ইচ্ছে করে অ্যাঙ্গেলে ছবি তুলেছিল আর সেটা সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা জেনি দেখে ফেলে। জেনি রেগে যায় আর ভাবতে শুরু করে, এটা তো আমি হানকে গিফট করেছিলাম, এই মেয়ের কাছে শার্ট কিভাবে আসলো। আর সে তো রেগে বারবার শাওকে কল করতে শুরু করে, কিন্তু শাও তো ইচ্ছে করে তার কল ধরছিল না, যাতে সে জেনিকে আরও রাগিয়ে দিতে পারে। সেরকমটাই হয়, জেনি তো রেগে তার রুমের মধ্যে চলে আসে এবং শার্ট দেখতে পেয়ে সে তো অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মারতে শুরু করে। শাও তো জেনিকে বলতে শুরু করে, আপনি কি পাগল হয়ে গেছেন? জেনি রেগে তাকে বলতে শুরু করে, তুমি সেদিন নাটক করেছিলে যে তুমি হানকে সেডুস করার জন্য চাওনি, তাহলে তার শার্ট এখানে কি করছে? আর সে কথা বলে সে শাওকে মারতেই যাবে, শাও তার হাত ধরে ফেলে। কিন্তু সে যখন বুঝতে পারে হান তার বিজনেস ট্রিপ থেকে ফেরত চলে এসেছে, তখন সে তার হাত ছেড়ে দেয়। জেনি তখন তাকে অ্যাটাক করতেই চাচ্ছিল, আসলে সে সবকিছু এই কারণে করেছিল যাতে হান দেখে মনে করে জেনি তাকে বুলি করছে। হান এসে জেনিকে থামায় আর জেনিকে জিজ্ঞেস করে, এখানে সবকিছু কি চলছে? জেনি হানকে বলতে শুরু করে, তোমার শার্ট এই মেয়ের রুমে কি করছে? শাও তখন বলে, হাউসকিপারের ছেলে খুবই অসুস্থ, তাই সে তার ছেলের খেয়াল রাখার জন্য হসপিটালে গিয়েছে। আর সে আমার কাছে সাহায্য চেয়েছিল আমি যাতে স্যারের শার্টটা আয়রন করে দেই, এতে ভুল কি হয়েছে? জেনি তাকে বলতে শুরু করে, তুমি বেশি চালাক হওয়ার চেষ্টা করো না। তখন গ্র্যান্ডমা সেই জায়গায় এসে জেনিকে বকতে শুরু করে আর বলে, তুমি কেন বারবার শাওকে বুলি করো আর জ্বালাও? জেনি গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, এই সব ভুল তো এই মেয়ের, এই মেয়ে নিজের গলার মধ্যে লাভ বাইট দেখিয়ে হানের শার্টের সাথে ছবি তুলে আমাকে উত্তপ্ত করেছে। তখন শাও তার গলার সে বাইট দেখায় আর বলে, এখানে তো আমাকে মশা কামড় দিয়েছে, আমি কেনই বা আপনাকে উত্তপ্ত করব? জেনি তো অনেক বেশি রেগে যায়। শাও বলতে শুরু করে, আপনি কিভাবে সন্দেহ করতে পারেন যে মিস্টার হানের সাথে আমার সম্পর্ক চলছে? তাই আমি আপনাকে আগেই বলে দিতে চাই, আমার আগে থেকেই বিয়ে আছে। কথা শোনার পর তো হানের একটু ভালো লাগে না। তারপর হান তার গ্র্যান্ডমাকে ছেড়ে দিতে চায়। গ্র্যান্ডমা তাকে বলছিল, শাও অনেক ভালো একটা মেয়ে, তার সাথে আজকে অনেক খারাপ হয়েছে, তাই তুমি সময় পেলে তাকে কমফোর্ট করার জন্য তার কাছে যেও। অন্যদিকে শাও তো ব্যথা পেয়েছিল এবং মেয়েটকে ওষুধ লাগানোর জন্য ডেকেছিল। তখনই সেই জায়গায় পেছন থেকে হান চলে আসে। সে বুঝতে পারলেও এরকম নাটক করে, সে মনে করেছে মেড এসেছে আর সে হানকে বলছিল ওষুধ লাগিয়ে দিতে। হানও তখন তাকে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। শাও তখন সে জায়গায় হানকে দেখে অবাক হওয়ার নাটক করে আর বলে, আপনি এখানে কি করছেন? হান তাকে বলে, আমি জেনির তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শাও তাকে বলে, আমি শুধুমাত্র গ্র্যান্ডমার কেয়ারটেকার, আমার তো সাহস নেই আপনার ফিয়ন্সের উপর রাগ করার। হান তাকে বলে, আমি তো ভেবেছি তুমি অনেক বেশি আপসেট, তাই এখানে এসেছিলাম। শাও তখন তাকে বলে, আমি তো ভেবেছি আপনি আপনার ফিয়ন্সের তরফ থেকে আমাকে শাস্তি দেওয়ার জন্য এসেছেন। হান তাকে বলে, আমি জানি আজকে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, তাই আমি তোমার স্যালারি ডাবল করে দিচ্ছি। আর কিছুদিন পরই গ্র্যান্ডমার জন্মদিন, তাই তুমি সে জন্মদিন পার্টিতে আসতে পারো, কারণ গ্র্যান্ডমা তোমাকে অনেক বেশি পছন্দ করে। তুমি আসলে গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হবে।
তারপর হান যখন তাকে ওষুধ লাগাতে যাচ্ছিল সেরকম নাটক করছিল, তার অনেক বেশি লজ্জা লাগছে, তাই সে তখন চলে যায়। তারপরে সিনে আমাদেরকে গ্র্যান্ডমার জন্মদিনের দৃশ্য দেখানো হয়। শাও তো গ্র্যান্ডমার সাথে পার্টি অ্যাটেন্ড করার জন্য আসছিল। সেখানে থাকা সব গেস্টেরা তো কথা বলতে শুরু করে। গ্র্যান্ডমার সাথে তার কেয়ারটেকারের সম্পর্ক অনেক বেশি ভালো, আর তাকে দেখে মনে হচ্ছে না সে শুধুমাত্র কেয়ারটেকার। জেনি তো রেগে যায়। জেনির বান্ধবী ইয়াও বলতে শুরু করে, তুমি চিন্তা করো না, এই মেয়েকে আমি শিক্ষা দিব। ইয়াও আর জেনি মিলে তারপর ড্রিঙ্কের মধ্যে নেশা জাতীয় কিছু মিশাতে শুরু করে। শাও তো এই সব কিছু দেখে ফেলে। তখন তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, আর সে ইচ্ছে করেই তখন হানের কোটের উপর ড্রিঙ্ক ফেলে দেয়। হানও তখন তার ড্রেস চেঞ্জ করার জন্য সেখান থেকে চলে যায়। তখনই সেই জায়গায় শাওয়ের কাছে ইয়াও এবং জেনি চলে আসে। জেনি বলতে শুরু করে, তুমি গ্র্যান্ডমার অনেক ভালোভাবে খেয়াল রাখছো, তাই গ্র্যান্ডমার অবস্থা এখন অনেকটাই ভালো। আর তাকে সে ড্রিঙ্ক খাওয়ার জন্য দেয়, তখন সেটা সে খেয়ে নেয়। আর সে এরকম দেখাচ্ছিল তার অনেক বেশি নেশা হয়ে গেছে, আর সেখান থেকে যেতে শুরু করে। জেনি তখন ইশারা করে, তখন ইয়াও তার পেছনে চলে যায়, কারণ সে তাকে অন্য একটা লোকের সাথে রুমের মধ্যে নিয়ে যেতে চাচ্ছিল। ইয়াও একজন লোককে কল করে এটা রুমের মধ্যে আসতে বলছিল। তখনই পেছন থেকে শাও এসে তাকে অজ্ঞান করে ফেলে এবং সে রুমের মধ্যে নিয়ে যায়। শাও তারপর ভাবতে শুরু করে, তুমি আমাকে ট্র্যাপ করতে চেয়েছিলে, এখন তুমি ভালো করে এনজয় করো। তারপর সেই লোকটা এসে তো ইয়াওয়ের সাথে খারাপ কাজ করতে শুরু করে। অন্যদিকে জেনি তো গ্র্যান্ডমার কাছে চলে যায় আর বলে, শাও সে কখন মাথা ব্যথার ওষুধ নেওয়ার জন্য উপরে গিয়েছিল, আর আমি উপরে একটা লোককেও যেতে দেখেছি। সেই লোকটা যদি শাওয়ের সাথে কিছু করে ফেলে, চলুন আমরা গিয়ে দেখি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, শাও তো ফিরছে না। তখন তারা উপরে দেখার জন্য যাচ্ছিল। তখনই আমরা শাওকে দেখতে পাই, সে তো চলে গিয়েছিল হানের রুমে, আর এরকম নাটক করছিল, তার অবস্থা অনেক বেশি খারাপ। আর সে তো সেই জায়গায় হানকে সিডিউস করতে শুরু করে। হান তো সেই জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং তাকে কিস করতে শুরু করে। সেই জায়গায় শাও তাকে থামাতে শুরু করে, কিন্তু হান তাকে বলে, তুমি সবার আগে আমাকে উত্তপ্ত করেছো, আর তাকে বিছানায় নিয়ে যায়। অন্যদিকে জেনি যখন গ্র্যান্ডমাকে রুমের মধ্যে নিয়ে যায়, সেই রুমের বাইরে তো অনেক বেশি চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল। জেনি বলে, মনে হচ্ছে সে লোকটা তার সাথে দেখা করতেই এসেছিল। আমরা তো শাওয়ের জন্য অনেক বেশি চিন্তা করছিলাম, কিন্তু সে তো মনে হচ্ছে অন্য কোনো ম্যানের সাথে মজা করছে। কিন্তু তারা যখন ভেতরে যায়, সেই জায়গায় তো জেনির বান্ধবী ছিল। এসব দেখার পর তো জেনি অনেক বেশি রেগে যায়। অন্যদিকে হানকে দেখানো হয় সে শাওয়ের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চাইছিল। জেনি সন্দেহ করে সেই জায়গায় হানের রুমে চলে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। হান তখন রেগে জেনিকে বলতে শুরু করে, তুমি নক না করে কিভাবে ভেতরে আসতে পারো। হান তো সেই জায়গায় শাওকে লুকিয়ে রেখেছিল। জেনি এসে সব জায়গায় শাওকে খুঁজতে শুরু করে। হান তাকে থামাতে শুরু করে। তখন জেনির আরো বেশি সন্দেহ হচ্ছিল যে শাও এখানেই, কিন্তু জেনি সেই জায়গায়ও শাওকে খুঁজে পায় না। হান তো অনেক বেশি রেগে যায় এবং তাকে রেগে বের করে দেয়। তাদের যাওয়ার পর হান তো ব্যালকনিতে চলে যায়, সেই জায়গায় শাও লুকিয়েছিল। তখন আমাদের কিছুক্ষণ আগের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। জেনির ভেতরে আসার আগেই শাও হানকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমার আপনার কাছে আসার কোনো ইন্টেনশনই ছিল না, হয়তো কেউ আমাকে ড্রাগ দিয়ে দিয়েছে, তাই আমার অবস্থা এরকম হয়ে গেছে। হান তাকে বলে, তুমি ভেতরে চলে আসো, কেউ তোমার কোনো কিছু করতে পারবে না, আমি তোমার পাশে আছি, কেউই তোমাকে বুলি করতে পারবে না, আমি করতে দিব না। কিন্তু ভেতরে আসার পরও শাওয়ের অবস্থা খারাপ ছিল। হান তখন তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু জেনি তাকে নিষেধ করে দেয়। হান তো ভাবছিল সে নিশ্চয়ই তার বিএফের কথা ভাবছে, এই কারণে সে আমাকে রিজেক্ট করছে, আর সে তো ডাক্তার ডাকতে বলছিল। হান তাকে বলে, তুমি সত্যিই চাও আমি ডাক্তার ডাকি। অন্যদিকে জেনির ওপর তো গ্র্যান্ডমা অনেক বেশি রেগেছিল, কারণ তার জন্মদিনে এত ঝামেলা করা হয়েছে। আর সে রেগে জেনিকে বলছিল, তুমি আমার পরিবারের বদনাম করার চেষ্টা করেছো। জেনি গ্র্যান্ডমাকে বোঝানোর চেষ্টা করে যে ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু রেগে গ্র্যান্ডমা তাকে বলে, তুমি আমার পরিবারকে কি মনে করেছো? তোমার বান্ধবী আমাদের বাড়িতে এসে কোনো লোকের সাথে খারাপ কাজ করবে, এটা আমরা সহ্য করব? এখন আমার তো তোমার এবং হানের বিয়ের ব্যাপারে আবারও ভাবতে হবে, কারণ আমার এরকম নাতি বউয়ের কোনো দরকার নেই। জেনি তখন গ্র্যান্ডমার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যে হান এবং তার এঙ্গেজমেন্ট যাতে সে না ভাঙে। আর সে গ্র্যান্ডমাকে বলছিল, আমি প্রমিস করছি এরকম ভুল আমি কখনোই করব না, আর এরকম বান্ধবী এবং বন্ধুদের কাছ থেকে আমি অনেক বেশি দূরে থাকবো, বন্ধুত্বই ভেঙে দিব, তাই প্লিজ এবারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে গ্র্যান্ডমা জেনির এত কাণ্ড কারখানা এ কারণে সহ্য করছিল, কারণ জেনির ভাইয়ের কাছে একটা টেকনোলজি পেন্ডেন্ট ছিল, যেটা এখন শিকুরূপের অনেক বেশি দরকার। গ্র্যান্ডমা তাই বর্তমানে জেনিকে বলছিল, আমি তোমাকে এবারের জন্য ক্ষমা করছি, পরের বার এরকম কোনো ভুল হলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিব। ইয়াওয়ের প্রতি তো জেনি অনেক বেশি রেগেছিল, কিন্তু সে ভাবে কালকে তার ভাই চ্যান অ্যাব্রোড থেকে ফিরে আসবে, তারপর থেকে সবকিছু ঠিক হয়ে যাবে, আর সে পেন্ডেন্ট থাকা পর্যন্ত তারা তো বিয়ে ভাঙতেও পারবে না। অন্যদিকে হান্ত যতই শাওকে দেখছিল, শাওয়ের প্রতি তার মনে খারাপ কোনো ভাবনার উদয় হচ্ছিল। আর হান্ত ভাবছিল তার এরকম কি হয়েছে, সে কেন এত কিছু ভাবছে, আর সে কেনই বা শাওয়ের কাছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। শাওয়ের অবস্থা খারাপ হয়ে যায়, তাই হান তখন তাকে বিছানায় শুয়ে চলেই যাচ্ছিল, কিন্তু শাও তার হাত ধরে ফেলে।
আর তাকে যেতে মানা করছিল। হান তো ভাবে সে নিশ্চয়ই তার বিএফকে মনে করছে। তাই সে শাওকে বলতে শুরু করে, তুমি আমার কাছে আসার আগে কেন আমাকে বলনি তোমার আগে থেকেই বিএফ আছে? তাই পরের বার আমাকে আর প্রলুব্ধ করার চেষ্টা করবে না, না হলে এর পরিণতি অনেক খারাপ হবে। এ কথা বলার পর হান বাইরে চলে যায় এবং ডাক্তারকে কল করে। তারা যাওয়ার পর তো শাও বসে পড়ে। এর মানে সে এতক্ষণ পুরো নর্মাল ছিল, কিন্তু অভিনয় করেছিল। আর সে মনে মনে ভাবছিল, আমি শুধুমাত্র তোমাকে প্রলুব্ধই করব না, তোমাকে সম্পূর্ণ নিজের করে ফেলবো। অন্যদিকে জেনি রেগে তো ইয়াওকে বলছিল, তুমি সবকিছু খারাপ করে দিয়েছো। ইয়াও বলে, আমি তো নিজেই ভিকটিম, কিভাবে কি হয়েছে আমি কোনো কিছুই জানি না। কিন্তু জেনি রেগে তো ইয়াওকে থাপ্পড় মারতে শুরু করে আর বলে, তুমি আর তোমার বাবা আমার পরিবার থেকে দূরে থাকবে, আমার পরিবারের আশেপাশেও যেন তোমাদেরকে না দেখি। অন্যদিকে শাও তো ইয়াওকে কল করে আর বলে, তুমি তো আমাকে ফ্রেম করতে পারলে না, নিজেই ফেসে গেলে। কালকে রাতে নিশ্চয়ই তুমি অনেক বেশি এনজয় করেছো। ইয়াও তখন শাওয়ের ওপরই রাগ দেখাতে শুরু করে। শাও তাকে বলে, তুমি কেন রেগে যাচ্ছ? তুমি আমাকে বদনাম করতে চেয়েছিলে, কিন্তু দাগ তোমার চরিত্রের ওপরই পড়ে গেছে। তাই এ স্বপ্ন দেখা বন্ধ করে দাও, তোমার বিয়ে কোনো বড়লোক পরিবারে হবে। তোমার এটাই ভুল ছিল, তুমি জেনির সাথে হাত মিলিয়েছিলে। তোমার এই অবস্থা এখন শুধুমাত্র জেনির কারণেই হয়েছে। ইয়াও তো কান্না করতে শুরু করে আর বলে, আমার জীবনটা পুরো খারাপ হয়ে গেছে শুধুমাত্র জেনির কারণে, আমি তাকে ছাড়বো না। তারপরের দিন তো গ্র্যান্ডমা সেই জায়গায় শাওকে জিজ্ঞেস করছিল, কালকে রাতে তুমি কোথায় ছিলে? শাও তখন বাহানা বানায় আর বলে, কালকে রাতে আমি অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, তাই কল করার পর আমার বয়ফ্রেন্ড আমাকে পিক করতে চলে এসেছিল, আর আমি আমার বিএফ এর সাথে তার বাড়িতেই ছিলাম। গ্র্যান্ডমা খুশি হয়ে যায় আর বলে, তোমার বিএফ এর সাথে তোমার সম্পর্ক অনেক ভালো, তাই তো রাতভর সে তোমার খেয়াল রেখেছিল। অন্যদিকে হানকে গ্র্যান্ডমা বলছিল, আমার আর জেনিকে বরদাস্ত করা পসিবল হচ্ছে না, সে তার অশিক্ষিত বন্ধু বান্ধবীদের সাথে আমার পার্টিটাকে একেবারে খারাপ করে দিয়েছিল। তাই কোম্পানির মধ্যে যেসব সমস্যা চলছে তাড়াতাড়ি করে সলভ করো। জেনির ভাইয়ের কাছে সে প্যান ড্রাইভ আছে, এই সুযোগ নিয়ে জেনি তোমাকে বিয়ে করতে চাচ্ছে। শাও তো জেনির ভাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করিয়েছিল, সেখানে সে জানতে পারে তার ভাই টেকনোলজির ব্যাপারে অনেক বেশি ভালো, আর সে অনেক দেশে এই ব্যাপারে অনেক পুরস্কারও জিতেছে। জেনির ভাই জ্যান তার কাছে সে প্যান ড্রাইভ আছে, যেটা এখন সি পরিবারের দরকার। তাই শাওয়ের এখন প্ল্যান ছিল, সে এখন জেনির ভাই জ্যানকে অ্যাপ্রোচ করবে, যাতে সে জ্যানকে ইউজ করতে পারে। অন্যদিকে জেনি হানকে কল করে আর বলে, কালকে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর আমার ভাই কালকেই চায়না ফেরত এসেছে, তাই আজকে আমাদের ফ্যামিলি টুগেদার, তাই এই ছোট্ট আয়োজনে আমার ভাই তোমাকে ইনভাইট করতে বলেছিল। আর জেনির মাথায়ও কিছু একটা চলছিল, তাই সে বলে, আমি শাওয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাকেও সাথে করে নিয়ে এসো, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। তাই সে তারপর শাওয়ের রুমে চলে যায়। আর শাওকে এরকম জামা কাপড়ে দেখে তার অনেক বেশি অদ্ভুত লাগে। হান শাওকে বলে, কালকে একটা ছোট পার্টি আছে, তুমি আমার সাথেই যাবে, তাই আমি তোমার জন্য একটা ড্রেস সিলেক্ট করেছি, তুমি পরে দেখো, তোমার সাইজের সমস্যা হলে আমি চেঞ্জ করে আনবো। শাও তো অনেক বেশি হ্যাপি হয়, প্রথমবার কেউ তার জন্য ড্রেস এনেছে। তাই সে ড্রেস পরে আসে এবং ইচ্ছে করে তাকে জিপার লাগাতে বলছিল। হানও তখন জিপার লাগাতে শুরু করে। হানকে দেখে বোঝা যাচ্ছিল সে তার প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করছে। শাও তখন ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে। হান তাকে ধরে ফেলে, কিন্তু সে শাওকে এত বেশি কাছাকাছি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, আর সেটাকে কিস করতেই যাবে। শাও তাকে বলে, আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আপনাকে টাচ করার আমার কোনো ইচ্ছা ছিল না। হান তাকে বলে, আমি যদি বলি তুমি এটা যদি ইচ্ছে করে করতে। মানে হানও এখন চাচ্ছিল শাও তার কাছে আসুক। হান তাকে কালকে পার্টির জন্য রেডি থাকতে বলে চলে যায়, কিন্তু শাও হানকে থামায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি আমার সাইজের ব্যাপারে এত ভালোভাবে কিভাবে জানলেন? কিন্তু হান কোনো কিছু না বলে চলে যায়। জেনি বুঝতে পারে হান এখন তার প্রেমে পড়ে গেছে, আর সে ভাবে কি হবে যখন জেনির কাছ থেকে আমি হানকে চুরি করে নিব। তারপর হান যখন পার্টিতে আসে, জেনি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে সেই জায়গায় হানকে সাথে করে ভেতরে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু হান তাকে ইগনোর করে শাওকে নিয়ে চলে যায় ভেতরে। জেন যখন শাওকে দেখতে পায় তখন ফ্ল্যাশব্যাকের সিন ভাবতে শুরু করে। তার মোবাইল যখন চোর চুরি করে নিয়ে যাচ্ছিল তখন শাওই তাকে সাহায্য করেছিল। তখন জেন শাওকে বলেছিল, এটার মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল, আপনি না থাকলে কি জানি কি হতো। চ্যান তাকে নাম জিজ্ঞেস করে, কিন্তু সে বলে পরে কখনো দেখা হলে নামও বলবো। চ্যান তো শাওকে দেখে হ্যাপি হয়, আর সে জায়গায় জিজ্ঞেস করে এই সুন্দরী মেয়েটা কি। জেনি শাওকে নিচু করার চেষ্টা করে আর বলে সে শি পরিবারের সার্ভেন্ট, সে কিনা গ্র্যান্ডমার খেয়াল রাখে। কিন্তু চ্যাং এরকম ভাবে কথা বলার জন্য জেনিকে বকে, আর সে শাওকে তার পরিচয় দেয় আর বলে, আমার নাম হচ্ছে লু চ্যান, আমি জেনির ভাই, আপনার কি আমার কথা মনে আছে? শাও তাকে না চিনার ভান করে। চ্যান তাকে বলে, আপনার চোরের ব্যাপারে কিছু মনে পড়েছে? তখন সে বলে, আপনি সে ছেলে? চ্যান তাকে বলে, সেদিন আমি আপনাকে ভালোভাবে ধন্যবাদ জানাতে পারিনি, কিন্তু আজকে দেখা হওয়ার জন্য আমি অনেক বেশি হ্যাপি। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি আসলে সে চোরকে হায়ার করেছিল।
হান চ্যানকে নিয়ে ভেতরে চলে যায়। জেনি তখন শাওকে বলতে শুরু করে, তুমি এত দামি জামা তোমার সারা জীবনেও পরতে পারবে না, নিশ্চয়ই হানি তোমাকে এটা এনে দিয়েছে। আমি তোমাকে বলে দিতে চাই তুমি হানকে বা আমার ভাইকে কাউকে ডিজার্ভ করো না, তাই তাদের দুজনের কাছ থেকেই তুমি দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। সাউদাকে বলে, আপনি ভুল ভাবছেন, আমি গ্র্যান্ডমার খেয়াল রেখে টাকা ইনকাম করতে চাচ্ছি, যাতে আমি আমার বিএফ এর সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারি। একথা শুনে তো হানের ভালো লাগে না। তখনই জেনির বান্ধবী টুথ এবং ডেয়ার গেম খেলার জন্য তাদেরকে ডাকে। জেনি তো ইচ্ছে করে এরকম করছিল, কারণ সে শাওকে সবার সামনে নিচু করতে চাচ্ছিল। শাওয়ের পালা আসলে একজন তাকে জিজ্ঞেস করে, এই জায়গার ছেলেদের মধ্যে তুমি কি কাউকে পছন্দ করো? তখন সে ড্রিঙ্ক করে, কারণ সে উত্তর দিতে চাচ্ছিল না। হান দেখতে পায় জ্যান তো সেই জায়গায় শাওয়ের একটু বেশি কেয়ার করছিল, যেটা দেখে তার অনেক বেশি জেলাস ফিল হয়। তারপর গেম খেলার পর আবারও শাওয়ের পালা আসে। শাওকে সবাই ডেয়ার চুজ করতে বলছিল, তখন সেও ডেয়ার চুজ করে। তখন তাকে বলা হয় 1 মিনিট পর্যন্ত তাকে কোনো ছেলেকে কিস করতে হবে। জ্যান বলে, ফালতু এসব কিছু বন্ধ করে অন্য কোনো ডেয়ার দাও। জ্যানি বলে, এটাই হচ্ছে গেমের নিয়ম, তাকে ফলো করতেই হবে। সবাই তাকে ডেয়ার অ্যাকসেপ্ট করতে বলছিল, তখন সেও রাজি হয়ে যায়। সবাই তখন একসাথে তাকে বলছিল কাউকে চুজ করে কিস করতে। শাও তখন হানকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে সাহায্য করবেন? আর সে যখনই জ্যানকে কিস করতে যাবে এসব দেখে তো হান অনেক বেশি রেগে যায় আর বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়িতে চলো। সবাই হানকে থামতে বলছিল, কিন্তু হান তো সেই জায়গা থেকে শাওকে নিয়ে চলে যায়। তাড়াতাড়ি এরকম ভাবে নেওয়ার কারণে তার পা তো মুচকে যায়। জ্যান তখন তাকে কোলে করে গাড়ির মধ্যে বসায়। হান তো সেই জায়গায় অনেক বেশি রেগেছিল আর তাকে বলে, সত্যি যদি আমি তোমার সামনে না থাকতাম তুমি চ্যানকে এখন পর্যন্ত কিস করেই ফেলতে। আর সে এত বেশি রেগেছিল সে ফোর্সফুলি তাকে কিস করতে শুরু করে। শাও তাকে বলে, আমি আপনাকেই চুজ করতাম, কিন্তু আপনার আগে থেকেই ফিয়ন্সে আছে, আমি যদি আপনাকে চুজ করতাম সবাই আমার ব্যাপারে কি ভাবতো? আমি আপনার মিস্ট্রেস হতে চাই না। কথা বলে সে তাকে কিস করে। তখনই পেছন থেকে জেনি সেখানে চলে আসছিল। তাকে দেখার পর শাও ভাবে, তোমার তো রেগে পাগলই হয়ে যাওয়ার কথা। তাদের এরকম ভাবে কিস করতে দেখে জেনি তো অনেক বেশি রেগে যায় এবং তাকে থাপ্পড় মারতে আসে, কিন্তু হান তাকে থামিয়ে দেয়। জেনি রেগে হানকে বলতে শুরু করে, আমি সবই দেখেছি, তুমি কিভাবে মেয়েটাকে কিস করছিলে। আমি জানি এই মেয়েটা তোমাকে সেডিউস করেছে। হান তখন সেই জায়গায় তাকে ফালতু কথা বন্ধ করতে বলে। জেনি রেগে হানকে বলতে শুরু করে, তুমি যদি এখন সবকিছু ক্লিয়ার না করো তাহলে আমি সবকিছু গ্র্যান্ডমাকে বলবো, তাহলে সে নিজেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিবে। তখনই জেন সেখানে চলে আসে, জেনিকে থামানোর চেষ্টা করে। জেনি বলে, এই মেয়েকে আজকে আমি ছাড়বো না। কিন্তু সাও সেই জায়গায় বলে, আপনি ভুল বুঝছেন, আসলে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, সিট বেল্ট বাঁধতে পারছিলাম না, তাই সে আমাকে সাহায্য করেছে। জেনি জানতো সে মিথ্যা কথা বলছে, তাই সে তাকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু হান তার হাত ধরে ফেলে আর বলে, তামাশা করা বন্ধ করো। জেনি আরো রেগে বলতে শুরু করে, তুমি এই মেয়ের কারণে আমার উপর চিল্লাচ্ছ, আমি তোমার ফিয়ন্সে, আজকে এই মেয়েকে আমি জীবিত ছাড়বো না। জ্যান তো সেই জায়গায় জেনিকে সামলাতে শুরু করে আর তাকে বলছিল শাওকে নিয়ে যেতে। অন্যদিকে শাও তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করিয়েছিল। তার লোক তাকে বলে, আমরা আরো কিছু ক্লু পেয়েছি। শাওর সেই জায়গায় মনে পড়ছিল লু পরিবার তার মাকে স্কামার বানিয়ে ফেলেছিল। তারা এটা ছড়িয়েছিল তার মা এত বড় গাড়ি দেখে ইচ্ছে করে সামনে চলে এসেছিল যাতে স্কাম করতে পারে, কিন্তু হঠাৎ করে সেই জায়গায় ট্রাক চলে আসে আর সে ট্রাকের ধাক্কায় সে মারা যায়। শাওর তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ তার মা ভিকটিম থাকার পরেও তার মাকেই সবাই দোষারোপ করেছিল। বর্তমানে তাকে তার লোক বলছিল সে ট্রাক ড্রাইভারকেও পরে লো পরিবার ছাড়িয়ে নিয়েছিল, মানে সে ড্রাইভারও লো পরিবারের সাথে মিলেছিল। আর সে ট্রাক ড্রাইভারের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ইয়াও, যে মেয়েটা পার্টির দিন তোমাকে ফ্রেম করার চেষ্টা করেছিল। আর হতে পারে সেই ইয়াও নামের মেয়েটা আপনার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানে। তারপরে সিনে চ্যান্ত শাওকে কল করে এবং কালকে যা হয়েছে তার জন্য ক্ষমা চাচ্ছিল। আর সে শাওকে জিজ্ঞেস করে, কালকে কি আমরা দেখা করতে পারি? শাও তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কি এত কিছু আপনার বোনের জন্য করছেন? আপনি চিন্তা করবেন না, মিস জেনির কথায় আমি কোনো কিছুই মনে করিনি। চ্যান তাকে বলে, জেনির জন্য না, আমি পার্সোনালি তোমার সাথে দেখা করতে চাই, তোমার কোনো বিএফ আছে? তখন সে বলে না। চ্যানও তখন হ্যাপি হয়ে যায়। শাও হ্যাপি ছিল কারণ তার প্ল্যান মোতাবেকই সবকিছু চলছিল। তখনই হান সেখানে চলে আসে আর তাকে বলে, কি হয়েছে, তোমাকে এত হ্যাপি কেন মনে হচ্ছে? কার কল এসেছিল? শাও তাকে বলে, আপনার কেন এত বেশি চিন্তা হচ্ছে? হান তাকে ব্রেসলেট পরিয়ে দিতে শুরু করে। শাও তাকে জিজ্ঞেস করে, এত দামি ব্রেসলেট আপনি কেন আমাকে পরিয়ে দিচ্ছেন? হান তাকে বলে, দেখে মনে হলো এটা তোমাকে স্যুট করবে তাই আমি কিনে নিয়েছি। আর স্যুপ খেয়ে বলে, স্যুপ অনেক মজা হয়েছে। তারপরে সিনে সে চ্যানের সাথে দেখা করার জন্য চলে যায়। চ্যান তো জেনির ব্যবহারের জন্য সেই জায়গায় শাওয়ের কাছে ক্ষমা চাচ্ছিল আর তাকে একটা নেকলেস উপহার হিসেবে দেয়। কিন্তু শাও তাকে বলে, নেকলেস অনেক বেশি দামি, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু চ্যান তাকে রিকোয়েস্ট করছিল সেটা নিতে। তাদের তো কাছাকাছি দেখে আমাদের হিরো তো অনেক বেশি জেলাস হয়ে যায়।
চেন তাকে বলে, আমার পরিবারের তরফ থেকে তোমার আর কোনো সমস্যা হবে না, আর এটা আমি মন থেকে এনেছি। তারপর শাও বাড়িতে আসে। হান তো সেই জায়গায় তার জন্যই অপেক্ষা করছিল, আর রেগে তাকে জিজ্ঞেস করে, তুমি কোন জায়গা থেকে এসেছো? শাও তাকে বলে, ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। চ্যান তো রেগে তাকে তার কাছে করে ফেলে আর বলে, ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে নাকি চ্যানের সাথে? শাও ভাবে সে আমাকে আর চ্যানকে একসাথে দেখে নিয়েছে, তাই সে এত বেশি জেলাস। চ্যান তাকে বলে, আপনি ভুল ভাবছেন, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। চ্যান রেগে শাওকে বলে, তুমি আমাকে চিট করেছো, এ ব্যাপারে তোমার বিএফ জানে? শাও তাকে বলে, কোন অধিকারে আপনি আমাকে এত বেশি কন্ট্রোল করছেন? আপনি তো আমার বিএফ না। হান তাকে বলে, এর মানে আমি তোমার উপর অধিকার দেখাতে পারবো না? হয়তো আমি পাগল, তোমার জন্য এত বেশি ভাবি। এ কথা শুনে শাও হঠাৎ করে তাকে কিস করে বসে। হানও তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাকে কিস করতে শুরু করে। হান তারপর শাওকে বলছিল, এখনো তোমার কাছে সুযোগ আছে, তুমি এখনই ভেবে নাও, যাতে তোমার আবার পরে রিগ্রেট ফিল না হয়। কিন্তু শাও কিছু বলে না, তাই সে তখন তাকে বিছানায় নিয়ে যায়। তারা সেই জায়গায় নাইট স্পেন্ড করে। তারপর শাও তো সেই জায়গায় হানকে বলছিল, আমাদের মধ্যে যাই হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট, তাই আপনার এটার জন্য বার্ডেন নিতে হবে না, আর আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারে আমি কাউকে বলবো না। হান তো ভাবতে শুরু করে শাও তাদের সম্পর্ককে কোনো নাম দিতে চায় না, হয়তো তার মনে এখনো তার বিএফ আছে। তখনই সে বিছানায় তাকিয়ে বুঝতে পারে এটা তার ফার্স্ট টাইম ছিল। শাও তখন হানকে বলে, আসলে আমি আমার বিএফ নিয়ে মিথ্যে কথা বলেছিলাম, যাতে সেই দিন কোনো তামাশা না হয়, এ কারণে আমি মিথ্যা কথা বলেছিলাম। আমি চাই না আপনার এবং জেনির মধ্যে আসতে। হান তাকে বলে, আমার কাছে একটা সমাধান আছে, আমি জেনির সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিব। তখন তো শাও সেই জায়গায় হ্যাপি হয়ে যায়, কারণ তার প্ল্যান ঠিকমতোই কাজ করে। তারপরে সিনে সে গ্র্যান্ডমাকে খাবার দিয়েছিল, আর শাও গ্র্যান্ডমাকে বলে, আমাকে ক্ষমা করবেন, এখন থেকে আমি আর আপনার খেয়াল রাখতে পারবো না, কারণ আমি আমার জব থেকে রিজাইন দিতে চাই। হান সবকিছুই শুনতে পায়। গ্র্যান্ডমা সেই জায়গায় জিজ্ঞেস করে, হঠাৎ করে তুমি কেন রিজাইন দিতে চাচ্ছ? কেউ কি তোমাকে জ্বালাতন করেছে, আমাকে বলো। শাও তাকে বলে, না, সব ভুল আমার। হান তো রিজাইনের কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে তার রুমের মধ্যে নিয়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি রিজাইন নিতে চাও? শাও কান্না করতে শুরু করে। এটা দেখার পর তো হান একেবারে নরম হয়ে যায়, আর তাকে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। শাও কিছু বলে না, তাই সে তখন বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই জেনির সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিব, তারপর আমরা দুজন একে অপরকে বিয়ে করে নিব। তখন তো শাও তাকে জড়িয়ে ধরে, সবকিছু সে চাচ্ছিল। তারপর গ্র্যান্ডমার কাছে হান চলে আসে আর বলে, আমি তাকে বুঝিয়েছি, এখন সে আর রিজাইন নেবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাও হানকে বলেছিল, যতদিন পর্যন্ত সবকিছু ঠিক না হয় আমাদের সম্পর্ক গোপন রাখবে। গ্র্যান্ডমা তো সেই জায়গায় হ্যাপি হয়ে যায়, কারণ সে তাকে ছেড়ে যাবে না। গ্র্যান্ডমা তো সেই জায়গায় হানকে জিজ্ঞেস করে, কিন্তু কি হয়েছিল, সে রিজাইন নেওয়ার কথা বলল? হান বলে, আসলে তার বাড়িতে যাওয়ার ইচ্ছা করছিল। গ্র্যান্ডমা তখন তাকে বলে, যদি এটাই হয় তাহলে তুমি তোমার মনটাকে ভালো করার জন্য সেখান থেকে ঘুরে আসো। সেই জায়গায় শাও তো মনে মনে ভাবতে শুরু করে, এবার আমার এরকম কিছু করতে হবে যাতে সে আমাকে ছাড়া থাকতেই না পারে। তারপরে সিনে হান তো দেখতে পায় চ্যান পোস্ট করেছিল শাও তার জিএফ, আর সে রেগে শাওকে জিজ্ঞেস করে, সবকিছু কি? শাও তাকে বলে, আমি চ্যানের সাথে রিলেশনশিপে আছি। হান তাকে বলে, তুমি চ্যানের নামে তো ভালোবেসে নিচ্ছ, তাহলে আমার কি? তুমি কি ভেবেছো তুমি যখন চাইবে তখন আমার কাছে চলে আসবে, আর যখন চাইবে আমাকে ছেড়েও চলে যাবে? আমি কি তোমার জন্য শুধুমাত্র একটা মজার জিনিস? শাও তাকে বলে, আমি কখনোই আপনাকে মজার জিনিস মনে করিনি। হান তাকে জিজ্ঞেস করে, তাহলে এই সবকিছু কি? শাও তাকে বলে, চেন আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, আর আমিও বিয়ে করে সেটেল হতে চাই। হান তাকে বলে, এর মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তো বলছি আমি চেনের সাথে আমার বিয়ে ভেঙে দিব। শাও তাকে বলে, চেনের কাছে পেন্ডেন্ট আছে, এ কারণে গ্র্যান্ডমাও সবকিছু সহ্য করে আছে, তাই আপনি কি আমার জন্য সেই পরিবারের ভবিষ্যৎ নষ্ট করবেন? আমি চাই না আমার কারণে আপনার কোনো সমস্যা পোহাতে হোক, আমি সব সময় আপনাকে এরকম পাওয়ারফুল দেখতে চাই। হান কিছু না বলে তখন সেখান থেকে চলে যায়। আসলে শাও সব কিছু এই কারণে করছিল যাতে হান তাড়াতাড়ি করে অ্যাকশন নেয়। অন্যদিকে হান তো গ্র্যান্ডমার কাছে চলে যায় আর বলে, আমি জেনির সাথে আমার বিয়ে ভেঙে ফেলতে চাই। গ্র্যান্ডমা বলে, আমি নিজেও সে মেয়েকে পছন্দ করি না, কিন্তু এটা কোম্পানির ব্যাপার। হান তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি সমাধান বের করে ফেলেছি। আমি অ্যাব্রোড থেকে কয়েকজন এক্সপার্টকে ইনভাইট করেছি, তারা চ্যানের পেন্ডেন্ট ছাড়াও টেকনোলজি ডেভেলপমেন্ট করতে পারবে, কারণ আমি চাই না লু পরিবার কোনোভাবে আমাদের পরিবারের সুযোগ নিতে চাক। জেনির মতো মেয়ে আমাদের পরিবারের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। গ্র্যান্ডমাও তার কথায় সম্মতি জানাচ্ছিল। অন্যদিকে মেয়েরা কথাবার্তা বলছিল, ইয়াং মাস্টার এবং গ্র্যান্ডমা দুজনেই জেনির সাথে বিয়ে ভাঙতে চায়। এসব শোনার পর তো রেগে সে হানের কাছে চলে আসে আর বলে, তুমি সত্যি আমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে চাও? হান তখন হ্যাঁ বলে। জেনি জিজ্ঞেস করে, কিন্তু কেন? হান তাকে বলে, তুমি নিজেও জানো আমাদের পরিবারের মধ্যে বিজনেস ম্যারেজ হচ্ছিল, বিজনেস প্রজেক্টের কারণে আমাদের বিয়ে ফিক্স করা হয়েছিল, কিন্তু এখন আমি আর কোনো বিজনেস কর্পোরেশন করতে চাই না,
তাই আমি এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছি। জেনি বলে, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তোমার মনে আমার জন্য ফিলিংস না থাকলে কখনোই তুমি বিয়ের জন্য রাজি হতে না। জেনি ভাবে হয়তো এই সব কিছুর পেছনে শাও আছে। আর হানকে বলে, আমি সে মেয়েকে মেরে ফেলবো। শাও তখন সেই জায়গা দিয়ে আসছিল, তখন সে রেগে তাকে হিট করতে চাচ্ছিল, কিন্তু হান সেখানে চলে আসে। আর সে জেনিকে বাঁচাতে গিয়ে নিজে অনেক বেশি আহত হয়ে পড়ে। তারপর হসপিটালে সে তো শাওকে বলছিল, আমি জানি তোমার এখন আমার জন্য অনেক চিন্তা আছে। এখন দেখো আমি তোমাকে বাঁচিয়েও নিয়েছি, তাই তুমি তাড়াতাড়ি করে চেনের সাথে ব্রেকআপ করো। শাও তাকে বলে, আমি চেনের সাথে ব্রেকআপ করতে পারবো না। হান বলে, কিন্তু কেন, তুমি তাকে এত বেশি পছন্দ করো? শাও তাকে অ্যাপেল খাওয়াতে শুরু করে আর বলে, আমি তার সাথে সম্পর্ক ভাঙতে পারবো না, কারণ কখনই আমি তার সাথে সম্পর্কে ছিলামই না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চেন যখন তাকে প্রপোজ করে সে বলেছিল, আমরা এখনই দেখা করেছি, এত জলদি নয়। চেন তাকে বলে, সরি, আসলে আমার এক্স আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, তাই আমার মাথাই খারাপ হয়ে গেছে। তুমি কি আমার এক্সকে দেখানোর জন্য আমার জিএফ হওয়ার নাটক করবে? আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। শাও তাকে বলে, যদি এতটুকুই ব্যাপার থাকে তাহলে আমি আপনাকে সাহায্য করতে রাজি আছি। হান তাকে বলে, এর মানে তুমি ইচ্ছে করে আমাকে উত্তপ্ত করেছিলে, যাতে আমি তাড়াতাড়ি করে জেনির সাথে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দেই। শাও তো স্মাইল করেছিল। আর সেই জায়গায় হান বলে, তুমি আসলে অনেক বেশি চালাক। শাও তাকে বলে, সরি, আমি চাচ্ছিলাম তুমি সম্পূর্ণরূপে শুধুমাত্র আমার হয়ে যাও। শাও তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ হান তার জন্য অনেক বেশি পরোয়া করে। তার জীবনও সে তার জন্যই ঝুঁকিতে ফেলে দিয়েছিল। তাই সে ভেবে নেয় সে প্রতিশোধ নিতে আর হানকে ইউজ করবে না। তারপরে সিনে চ্যান হানের কাছে চলে আসে এবং হানকে বলছিল, প্লিজ তুমি জেনিকে ক্ষমা করে দাও। আমি জানি সে অনেক বড় ভুল করেছে, কিন্তু তাকে জেলে পাঠালে তার জীবনটাই খারাপ হয়ে যাবে। জ্যানি তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই প্লিজ তুমি তাকে ক্ষমা করে দাও। শাও তো বাইরে থেকে সবকিছুই শুনছিল আর ভাবে, যাই হোক, চ্যানের বোন তো জেনি, সে তার সাইড নিবেই, কিন্তু আমি তাকে এত সহজে ছাড়বো না। অন্যদিকে জেনির লু পরিবার তো অনেক বেশি চিন্তিত ছিল, কারণ জেনি এখন পুলিশের হেফাজতে ছিল। কিন্তু হান কেস উঠিয়ে নিতে একেবারেই রাজি হচ্ছিল না। চ্যান তার বাবাকে বলছিল, আমি আমার বোনকে ছাড়ানোর জন্য হানের কাছে ভিক্ষা চাইতেও রাজি আছি। চ্যানির বাবা তাকে বলছিল, এরকমভাবে কাজ চলবে না, কারণ সে হানকে মারার চেষ্টা করেছে, তাই হান অনেক বেশি রেগে আছে। তাই জেনিকে বাঁচাতে হলে আমাদের অন্য কিছু করতে হবে। জেনির বাবা তারপর এরকম একটা রিপোর্ট বের করেছিল, যেটার মধ্যে লেখা ছিল জেনি আসলে মানসিক রোগী। জেনির মা তার হাজব্যান্ডকে বলছিল, কিন্তু এটা জানার পর দুনিয়া আমার মেয়েকে নিয়ে মজা করবে। জেনির বাবা তখন বলে, কিন্তু জেলে থাকার থেকে এটাই ভালো হবে। চ্যান বলে, বাবা এখন ঠিকই বলছে, জেনিকে বের করতে হলে এখন আমাদের এরকমই করতে হবে। তারপর আমরা দেখতে পাই চ্যান তো জেনিকে ছাড়িয়ে নিয়েছিল এবং জেনিকে আগে ওয়ার্ন করছিল, তুমি হানের সাথে আর পাঙ্গা নেওয়ার কথা চিন্তাও করো না। কিন্তু জেনি তো অনেক বেশি রেগেছিল আর ভাবছিল সবকিছু শাওয়ের কারণে হয়েছে। অন্যদিকে শাওকে তার লোক কল করে আর বলে, লু পরিবার জেনিকে ছাড়িয়ে নিয়েছে। তখন শাও ভাবে লু পরিবার আসলে অনেক বেশি পাওয়ারফুল, আবারও তারা তাদের টাকার জোরে তাকে বাঁচিয়ে নিল। আর সে তো অনেক বেশি রেগেছিল, কারণ এবারও তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি সে দিতে পারেনি। অন্যদিকে হানও জানতে পারে কিভাবে মানসিক রোগের রিপোর্ট দেখিয়ে জেনিকে তারা ছাড়িয়ে নিয়েছে। আর সে তো অনেক বেশি রেগেছিল। তখনই সেই জায়গায় শাও চলে আসে। হান তার চেহারা নোটিস করে এবং তাকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাকে হিট করেছে? শাও তাকে মিথ্যা কথা বলে আর বলে, জেনিকে আমরা জেলে পাঠিয়েছি, এই কারণে সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। হান বলে, তুমি ভয় পেও না। শাও বলে, লু পরিবার অনেক বেশি পাওয়ারফুল, তাই তো তারা জেনিকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে। হান তাকে বলে, তুমি চিন্তা করো না, লু পরিবার তাকে জেল থেকে বের করেছে বলে কি হয়েছে, তাকে আমার কাছ থেকে কেউই বাঁচাতে পারবে না। তার এই কথা শুনে শাও তো হ্যাপি হয়ে যায়। তারপর হানের লোক তো জেনিকে একটা ট্রাকের মধ্যে বন্ধ করে রাখে। আর এই সব কিছু আবার সিসিটিভি ক্যামেরা দিয়ে হান দেখছিল এবং হ্যাপি হচ্ছিল। শাও হানকে জিজ্ঞেস করে, তুমি কেন এত বেশি স্মাইল করছো? তখন সে জেনের ভিডিও তাকে দেখায়। শাও তো এইসব কিছু দেখে অনেক বেশি মজা পায়, কিন্তু সে বলে, এই সব কিছু করা ঠিক হবে না, এতে লু পরিবারের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে। হান তাকে বলে, তুমি চিন্তা করো না, এটা মনে রাখবে তুমি আমার জিএফ, কেউ তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে, এটা আমি একদমই সহ্য করব না। শাও তার এত কেয়ার দেখে অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু মনে মনে তার একটু খারাপই লাগছিল, কারণ জেনি সাহায্যের জন্য চিৎকার করতে পারছিল, কিন্তু তার মা তো এই সুযোগটাও পায়নি। তারপরে সিনে লু পরিবার হানের সাথে দেখা করতে আসে। জেনির বাবা হানকে বলছিল, আমি জানি জেনি অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু প্লিজ তুমি তাকে ক্ষমা করে দাও। শাও জেনির বাবাকে দেখে ভাবতে শুরু করে, তার লোক তাকে বলেছিল জেনির বাজার পেছনে সব থেকে বড় হাত তার বাবার। জেনি তো অনেক বেশি রাগ উঠছিল, কারণ তার মেয়ে অনেক বেশি অন্যায় করা সত্ত্বেও সে তাকেই সাপোর্ট করছিল। জেনি হানের কাছে ক্ষমা চাচ্ছিল, তখন হান তাকে বলে, তোমার শাওয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। তখন জেনি না চাইতেও শাওয়ের কাছে ক্ষমা চায়। শাও তাকে বলে, যদি এরকম অ্যাটিটিউডে আপনার আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই ক্ষমার আমার দরকার নেই, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না।
জেনির মা তখন রেগে যায় আর বলে, তুমি শুধুমাত্র সেই পরিবারের একজন মেয়ে, তোমার মনে হচ্ছে আমার মেয়ে তোমার কাছে ক্ষমা চাইবে? হান তখন বলে, আপনাদের শাওয়ের কাছে ক্ষমা চাইতে কোনো অবজেকশন আছে? জেনির বাবা তার ওয়াইফকে শান্ত করে আর সেই জায়গায় শাওকে বলছিল, তুমি প্লিজ জেনিকে ক্ষমা করে দাও, কারণ তোমার সাথে তো চ্যানের সম্পর্ক। হান বলে, আপনার কথার মানে কি? শাও আমার জিএফ, তাহলে চ্যানের সাথে তার সম্পর্ক কিভাবে থাকতে পারে? তারা তো শকড হয়ে যায়। চ্যানের বাবা তখন চ্যানকে জিজ্ঞেস করে, তুমি তো উইচ্যাটে পোস্ট করেছিলে। চ্যান তো কিছু বলতে চাচ্ছিল না। শাও তখন বলে, সে তার এক জিএফকে জেলাস ফিল করানোর জন্য আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই সে সব কিছু নাটক করেছিল, আমাদের মধ্যে সেরকম কোনো কিছুই নেই। চ্যান তখন সেই জায়গায় শাওয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমার বোন আর কখনো এরকম করবে না, এবারের জন্য তুমি তাকে ক্ষমা করে দাও। শাও তখন তাকে ক্ষমা করে দেয়। হান তারপর চ্যানকে বলছিল, তোমার বোনকে বুঝিয়ে দিও সে যাতে আর শাওকে জ্বালাতন না করে। জেনির পরিবার তো হ্যাপি হয়ে যায়, কারণ সে জেনিকে ক্ষমা করে দিয়েছিল। আর সে হান এবং শাওকে তার বাড়িতে ইনভাইট করে। সবার যাওয়ার পর হান সেই জায়গায় শাওকে জিজ্ঞেস করে, তুমি কি লু পরিবারে যেতে চাও? কারণ আমাদের ইনভাইট করার পেছনে তাদের কোনো উদ্দেশ্য আছে। কিন্তু সে বাড়িতে যেতে জেনি রাজি হয়, কারণ সেখানে গেলেই সে কোনো প্রমাণ পেতে পারে। জেনির মা রেগে তার হাজবেন্ডকে বলছিল, ক্ষমা চাওয়ার কি দরকার ছিল? জেনির বাবা তাকে বলে, তুমি জানো হান কত পাওয়ারফুল? তোমার কি সত্যি মনে হয় একটা পেন ড্রাইভের কারণে আমরা সেই গ্রুপকে কন্ট্রোল করতে পারবো? জেনির মা বলে, কিন্তু আমাদের মেয়েকে অনেক বেশি অপমানিত হতে হলো। জেনির বাবা তো তার মেয়েকে অনেক বেশি বোকা বলছিল, কারণ সে হানের সাথে পাঙ্গা নিয়েছিল। তারপরে সিনে শাও এবং হান তারা দুজনেই লু পরিবারে চলে যায়। লু পরিবার তাদেরকে ভালোভাবে ট্রিট করছিল। শাও জেনিকে দেখছিল আর ভাবছিল, ধীরে ধীরে তোমার সবকিছুই আমি ছিনিয়ে নিব। আর জেনি শাওকে দেখে ভাবছিল, তোমার কি মনে হয় তুমি সত্যি হানকে বিয়ে করতে পারবে? তখনই শাওকে তার একজন লোক মেসেজ করে আর বলে, একটা স্টাডি রুমের ব্যাপারে, সেই জায়গায় এই পরিবারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যেতে পারে। তাই সে তখন বাহানা বানিয়ে বাইরে চলে আসে। আর সে একজন ড্রাইভারকে দেখতে পায়। শাও ড্রাইভারকে দেখে অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে, আমার মাকে মেরে ফেলার পরে সে ড্রাইভারকেও তারা রেখে দিয়েছে। এই ড্রাইভার তার মায়ের মৃত্যুর দায় নিয়ে নিয়েছিল এবং তার মাকে তারা অপরাধী এবং লোভী বানিয়ে দিয়েছিল। চ্যান বাইরে আসলে শাও তাকে বলে, আমি তোমাকে শুধুমাত্র আমার বন্ধু ভাবি। চ্যান তাকে বলে, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, হান তোমার জন্য সুইটেবল না। তুমি ভাবো, সে এক সেকেন্ডেই জেনিকে ছেড়ে দিল, ভবিষ্যতে যদি তোমার প্রতি ভালোবাসা তার শেষ হয়ে যায় তোমাকেও ছেড়ে দিবে। তাই তুমি প্লিজ আমাকে কনসিডার করো। শাও তাকে বলে, তুমি বলছো হান আমার জন্য সুইটেবল না, কারণ সে অনেক বেশি নিষ্ঠুর এবং রুথলেস, কিন্তু আমাকে সব থেকে বেশি হার্ট তোমার বোন করেছে। আমি যদি তোমাকে চুজ করি, তোমার কি মনে হয় তুমি আমাকে প্রোটেক্ট করতে পারবে? এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও তুমি হানের সাথে কথা বলার জন্য গিয়েছিলে। হ্যাঁ জেনি তোমার বোন, তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমার এ ব্যাপারে কোনো ধারণাই নেই যে জেনি কত বেশি নিষ্ঠুর। আর সে ইচ্ছে করে ড্রাইভারকে শোনানোর জন্য বলে সে তার বান্ধবী ইয়াওয়ের সাথে অনেক খারাপ করেছে। জেনি গ্র্যান্ডমার জন্মদিনে তাকে ওষুধ খাইয়ে তাকে অনেক বেশি বদনাম করেছে। সেই বেচারি মেয়েটার এঙ্গেজমেন্টই তো ভেঙে গেল। তার অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গেছে, সে নিজের জীবন নিজেই নিয়ে নিতে চাচ্ছে। এসব শোনার পর তো ড্রাইভার অনেক বেশি রেগে যায়, কারণ তার মেয়ের অবস্থা এখন অনেক বেশি খারাপ ছিল সব জেনির কারণে। ড্রাইভার ভাবতে শুরু করে, জেনি একজনের জীবনই নিয়ে নিয়েছিল, কিন্তু সব দায় আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরেও লু পরিবার আমার মেয়ের সাথে এত খারাপ করেছে। আর সে রেগে ভাবছিল, লু পরিবারকে এখন আমি আর ছাড়বো না। শাও তো হ্যাপি ছিল, কারণ তার কাজ প্রায় হয়েই গেছে। তারপর শাও লু পরিবারের স্টাডি রুমে চলে যায় এবং অনেকগুলো ডেটা কপি করে। তারপরে সিনে সে ড্রাইভার তো মিস্টার লুয়ের কাছে চলে আসে আর বলে, আপনি জানেন তো শুধুমাত্র আমার কারণে আপনার মেয়ে এখন ঠিকঠাক আছে, না হলে তার তো জেলে থাকার কথা ছিল। তখন মিস্টার লু বলে, তুমি আমাদের পরিবারে সাহায্য করেছো, তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে এখন আমি আমার সেক্রেটারির পদ দিব। তারপর তোমার মেয়ের আর টাকার কোনো কমতি পড়বে না। ড্রাইভার তখন খুশি হয়ে যায় এবং চলে যায়। মিস্টার লু তো রেগেছিল, কারণ সে বারবার তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। শাও তো বাইরে থেকে সবকিছুই শুনছিল এবং তার লোককে বলে জেনির বাবার লাভ অ্যাফেয়ার্সের ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেট করতে এবং তাকে জানাতে। শাও ভাবছিল, যদি ইয়াও মিস্টার লুয়ের সেক্রেটারি হয়ে যায় আমার কাছে ভালো একটা সুযোগ থাকবে, তাহলে আমি খুব সহজেই লু পরিবারের তামাশা বানাতে পারবো। তারপর হান শাওকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে এবং তাকে বলে, তুমি কি আমাকে ইনভাইট করবে না? শাও তখন তাকে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। শাও তাকে প্যান ড্রাইভ দেয়, তখন সে জিজ্ঞেস করে, এটা কি? শাও তাকে বলে, এটা সে প্যান ড্রাইভ যেটা তুমি চাচ্ছিলে, এখন তুমি খুব সহজেই টেকনোলজি ডেভেলপমেন্ট করতে পারবে। হান বলে, আমি চাই না তুমি কোনো রিস্ক নাও, আমি অলরেডি অ্যাব্রোড থেকে কয়েকজন এক্সপার্টকে রেখেছি। শাও তখন হানকে বলে, আমি এসব কিছু এই কারণে করছি কারণ আমি চাই দু পরিবারকে ডিস্ট্রয় করতে তুমি আমাকে সাহায্য করো।
হান তাকে বলে, যদি তুমি এটাই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। শাও তখন ভালোবেসে তাকে কিস করে। হান মনে মনে ভাবছিল, এর মানে শাওয়ের আগে থেকে লু পরিবারের প্রতি কোনো সমস্যা আছে, সে আবার এ কারণে আমাকে অ্যাপ্রোচ করেনি তো। তারপরে সিনে শাওকে তার লোকেরা কল করে বলছিল, আমরা জানতে পেরেছি লু পরিবার ইল্লিগাল বিজনেসও করে, ইল্লিগাল অনেকগুলো ডিলের মধ্যে তারা জড়িত আছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই, তাই আপনারই কিছু করতে হবে। কল কাটার পর তাকে আবার চ্যান কল করে এবং একসাথে মুভি দেখতে যেতে বলছিল। তাই সে বাহানা বানিয়ে হানকে বলে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, তাই আমার যেতে হবে। হান তাকে জিজ্ঞেস করে, আমার থেকে গুরুত্বপূর্ণ কাজ তোমার কি থাকতে পারে? শাও তাকে বলে, আমি এসে তোমাকে বলবো। হান তো শাওকে সন্দেহ করছিল, এ কারণে সে তার লোককে ইনভেস্টিগেট করতে বলে আর শাওয়ের পিছুও করতে বলেছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই, সে জানতে পারে আসলে সে চ্যানের সাথে মুভি দেখতে গিয়েছিল আর এখন শাও চ্যানের সাথে তার বাড়িতে। তখন সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। শাও তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। হান রেগে তাকে জিজ্ঞেস করে জেগে কেউ এসেছিল। শাও তাকে বলে চ্যান এসেছিল। হান তো রেগে যায়। তখনই শাওয়ের সাথে জড়িত সব ইনফরমেশন তার কাছে চলে আসে। সেসব দেখার পর সে তো শান্ত হয় এবং তাকে বলে, আমি চাই তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে ফেলতে। শাও হ্যাপি হয়ে তাকে জড়িয়ে ধরে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই, চ্যান তার বাড়িতে আসার পর সে গেম খেলার বাহানায় তার ফোন নিয়ে নিয়েছিল আর সে চ্যানকে বলে, বাথরুমের লাইট খারাপ হয়ে গেছে, তুমি কি ফিক্স করতে আমাকে সাহায্য করবে? তখন চ্যান ফিক্স করতে চলে যায়। তখন সে তার ফোন থেকে সব ডেটা কপি করে নেয় আর এখন তো শাওয়ের কাছে সব প্রমাণও চলে এসেছিল, তাই সে এখন লু পরিবারকে পুরোপুরি বরবাদ করে দিবে। তারপর শাও হানকে সাথে করে নিয়ে একটা জায়গায় চলে আসে এবং বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তারা যাওয়ার পর হান তার লোককে বলছিল শাওয়ের ওপর নজর রাখতে। আসলে শাও তো ইয়াওয়ের সাথে দেখা করতে এসেছিল, কারণ সে আগেই তাকে জেনির বিরুদ্ধে উস্কে দিয়েছিল, তাই লু পরিবারকে ধ্বংস করতে সেও তাকে সাপোর্ট করছিল। আর সে তো মিস্টার লুয়ের সেক্রেটারি ছিল আর সে ইচ্ছে করেই মিস্টার লুকে ফাঁসাচ্ছিল। ইয়াও বর্তমানে শাওকে বলছিল, মিস্টার লুয়ের চরিত্র একদমই ভালো না, সে অফিস শেষে আমাকে তার প্রাইভেট রুমে যেতে বলেছে। ইয়াও তাকে জিজ্ঞেস করে, এখন আমি কি করব? শাও তাকে বলে, এখন তোমার জেনির স্টেপ মাদার হতে হবে, তারপর তাদেরকে আলাদা করতে হবে। ইয়াও তখন বলে, ভালোই হবে, জেনি সবসময় আমাকে নিচু মনে করেছে, এবার আমি তাকে শিক্ষা দিব। তার যাওয়ার পর সেই জায়গায় শাওয়ের লোক চলে আসে আর সে মিস্টার লু এবং ইয়াওয়ের ঘনিষ্ঠ ছবি নিয়ে এসেছিল। শাও তাকে বলে, আমার অর্ডারে এটা পাবলিশ করে দিও। তারপরে সিনে জেনির মা জানতে পারে তার হাজব্যান্ডের অ্যাফেয়ার ইয়াওয়ের সাথে চলছে আর ইয়াও নাকি গর্ভবতী। জেনির মা তো অনেক বেশি রেগে যায় এবং তার হাজব্যান্ড এবং তার মধ্যে অনেক বড় একটা ঝগড়া হয়। অন্যদিকে শাওয়ের কথা মোতাবেক সবকিছু তো পাবলিশ করা হয়েছিল। শাও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই সেই জায়গায় হানও চলে আসে। হান এসে তাকে বলে, এখন আমি সবকিছুই জানতে পেরে গেছি, জেনির কারণে তুমি তোমার মাকে হারিয়েছো, তাই তুমি জেনির কাছ থেকে প্রতিশোধ নিতে আমাকে অ্যাপ্রোচ করেছিলে। শাও তাকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি দুনিয়ার কাছ থেকে কোনো ন্যায় বিচার পাইনি, সে আমার মাকে অনেক কষ্টদায়ক মৃত্যু দিয়েছে, তাই আমি নিজে এখন ন্যায় বিচার করব। আর এখন তো তুমি জানতে পেরে গেছো আমি তোমাকে ইউজ করেছি, তুমি চাইলে আমার সাথে ব্রেকআপ করতে পারো। কিন্তু হান তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? শাও তখন তাকে হ্যাঁ বলে। হান তখন বলে, তুমি আগে নিঃসন্দেহে আমাকে ইউজ করেছো, কিন্তু এখন তুমি আমার জীবনে আছো, আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। শাও হ্যাপি হয়ে তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। তারপরে সিনে শাওয়ের সাথে দেখা করতে চ্যান আসে আর বলছিল, আমি অনেক বেশি প্যারেশান, আমার বাবার অ্যাফেয়ারের নিউজ ছড়ানোর কারণে আমাদের স্টক প্রাইস অনেক বেশি কমে গেছে। শাও তো হ্যাপি ছিল আর ভাবছিল তারা তাদের পাপের শাস্তি পাচ্ছে। তখনই জেনে এসে শাওকে মারতে শুরু করে আর বলে, সবকিছু তার কারণে হয়েছে, সেই ইয়াওকে উস্কিয়েছে, তাই সে আমাদের বাবার সাথে সম্পর্ক করেছে আর ইয়াও গর্ভবতী না, ইচ্ছে করে আমাদের প্যারেন্টসের সম্পর্ক খারাপ করা হয়েছে। চ্যান তার কথা বিশ্বাস করে না, কিন্তু শাও তাকে বলে, হ্যাঁ ভালো ব্যাপার, তোমাদের পরিবারকে ধ্বংস হওয়ার হাত থেকে এখন কেউই বাঁচাতে পারবে না। চ্যান তখন শাওকে জিজ্ঞেস করে, তুমি কেন এরকম করলে? শাও বলে, জেনি আমার মাকে মেরে ফেলেছিল, জেনিকে বাঁচানোর জন্য তোমার বাবা অনেক ঝামেলা করেছিল আর আমার মায়ের মৃত্যুর ব্যাপারটা চাপিয়ে দিতে চেয়েছিল। জেনি বলে, তুমি সেই মহিলার মেয়ে ছিলে, সেই মহিলা তো মরাই ডিজার্ভ করতো। জেনি তাকে মারতে যাবে, হান চলে আসে, তাই সে হানকে বলে, সে ইচ্ছে করে তোমাকে অ্যাপ্রোচ করেছে তোমাকে ইউজ করতে। কিন্তু হান তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, সে আমার ওয়াইফ হতে চলেছে, আমার ওয়াইফের দুশ্মন আমার দুশ্মন। আর হান তো জেনির ব্যাপারে সব প্রমাণ পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছিল, তাই পুলিশ সে কেসটাকে আবার ওপেন করেছে, তাই তোমার পরিবারকে জেলে যাওয়া থেকে কেউই আটকাতে পারবে না। জেনি চ্যানের কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু চ্যান তাকে বকতে শুরু করে। জেনি অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে শাও হানকে জিজ্ঞেস করে, তুমি আমার পেছনে সবকিছুই ইনভেস্টিগেশন করিয়েছিলে? হান তাকে হ্যাপি হয়ে বলে, আমি তো বলেছিলাম তুমি আমার, তাই আমি তোমাকে কোনো কষ্ট পেতে দিব না, তোমাকে যে প্যারেশান করবে আমি তাকে ছাড়বো না, আর আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথেও লড়াই করতে রাজি আছি। শাও তার ভালোবাসায় মুগ্ধ হয়ে যায় এবং তাকে কিস করে।
তারপর হান এবং শাও গ্র্যান্ডমার কাছে চলে যায়। হান তাকে বলে সে আমার জিএফ। হান তার গ্র্যান্ডমার কাছে ক্ষমা চায়, কারণ তাদের সম্পর্কের ব্যাপারে আগে তাকে কোনো কিছুই বলা হয়নি। গ্র্যান্ডমা তো শাওকে এমনিতেই অনেক বেশি পছন্দ করতো, সে তো হ্যাপি হয়ে যায়। তখনই হঠাৎ করে শাওয়ের ভমিটিং ফিল হয়। গ্র্যান্ডমা হ্যাপি হয়ে বলতে শুরু করে সে নিশ্চয়ই প্রেগনেন্ট। হান তো হ্যাপি হয়ে যায়। তারপর শাও এবং হান দুজনেই মিলে শাওয়ের মার গ্রেভে যায়, আর তার মাকে বলছিল এবার লু পরিবার ধ্বংস হবেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাওকে তার লোক বলে তার মায়ের কেসের পাশাপাশি সব ইলিগাল কেসও ওপেন করা হচ্ছে, আর সে ট্রাক ড্রাইভারও এখন সবকিছু স্বীকার করতে রাজি হয়ে গেছে। আর সে হেভি হয়ে তার মাকে বলছিল সে এখন গর্ভবতী। আসলে গ্র্যান্ডমা ডাক্তার ডেকেছিল এবং ডাক্তার কনফার্ম করে শাও সত্যিই গর্ভবতী। গ্র্যান্ডমা এবং হান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। হান শাওয়ের মায়ের গ্রেভে বলে আপনি একদমই চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি অনেক ভালোভাবেই রাখবো, তাকে কোনো কষ্ট আমি পেতে দিব না। তখনই চ্যান সেই জায়গায় চলে আসে এবং ফ্যামিলির তরফ থেকে তার কাছে ক্ষমা চায়। হান তো সেই জায়গায় বুঝিয়ে দেয় শাও শুধুমাত্র তার। চ্যান তাকে বলছিল তুমি জানো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমরা অন্য কিছু না হই, ফ্রেন্ড হয়ে তো থাকতেই পারি। শাও সেই জায়গায় চ্যানকে সরি বলে আর বলে সরি, সেই দিন আমি তোমাকে ইচ্ছে করে অ্যাপ্রোচ করেছিলাম যাতে আমি তোমাকে ইউজ করতে পারি। তখন সে বলে আমি বুঝতে পেরেছি। তাদের যাওয়ার পর তো চ্যান অনেক বেশি রেগেছিল আর ভাবছিল সে লু পরিবারকে শেষ করে দিয়েছে, আমিও তাকে ছাড়বো না। অন্যদিকে শাও কাজ করলে গ্র্যান্ডমা তাকে কাজ করতে মানা করেছিল আর তাকে নিজের যত্ন নিতে বলছিল। চ্যান তারপর শাওকে ডাকে, শাও তখন চলে যায়। চ্যান তাকে চা খাওয়ার জন্য দেয়, তখন সে খেতেই যাবে, বুঝতে পারে কিছু একটা মেশানো আছে, তাই সে ফেলে দেয়। আর সেরকম ভান করে সে সত্যিই চা খেয়েছে আর তাকে জিজ্ঞেস করে তুমি না বললে আমার মায়ের আংটি পেয়েছো। চ্যান তখন তাকে আংটি দেখায় আর বলে এটা একটু আগে আমি খুঁজে পেলাম। শাও তখন সে জায়গায় এরকম নাটক করে সে অনেক বেশি ড্রাঙ্ক। তখন চ্যান তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু শাও সরে যায়। চ্যান তখন বলে এর মানে তুমি চা খাওনি। শাও তাকে বলে হ্যাঁ, কারণ আমি জানতে পেরে গিয়েছি তুমি কত বেশি শয়তান, তুমি কিভাবে নিজের লাভের জন্য সব লোকদেরকে ইউজ করেছো। এখানে আমরা জানতে পারি সে যখন চ্যানের ফোন থেকে ডেটা কপি করেছিল সেটা ওপেন করার পর সে জানতে পারে সব ইলিগাল বিজনেসের সাথে সেও জড়িত ছিল, আর সে অন্যের ডেটা কপি করে এত দূর পর্যন্ত এসেছে। গ্র্যান্ডমাও যখন এসব দেখতে পায় সেও তো বিশ্বাস করতে পারছিল না। তখনই সেই জায়গায় চ্যানের কল চলে আসে। গ্র্যান্ডমা তাকে বলছিল সে অনেক খারাপ, সে তোমার ক্ষতি করতে পারে, তুমি যেও না। চ্যানি তখন গ্র্যান্ডমাকে বলে চ্যানের আসল রূপ সবার সামনে আনতে হবে, তাই এটা করতেই হবে। বর্তমানে চ্যান তাকে বলছিল তুমি যেহেতু সবকিছু জানতেই পেরে গেছো, এখন তোমার সামনে আমার আর ভালো হওয়ার নাটক করতে হবে না। আর সে তার সাথে জোরাজোরি করতে শুরু করে। তখনই হান তাকে বাঁচানোর জন্য চলে আসে। এর মানে সে হানের সাথে মিলে এসব প্ল্যান করেছিল তাকে ফাঁস করতে। শাও তো সেই জায়গায় তাকে প্যানড্রাইভ দেখাতে শুরু করে আর বলে এটার মধ্যে সব প্রমাণ আছে, কিভাবে তুমি অন্য কারো কাজ কপি করে নিজের এরকম পজিশন বানিয়েছো। তারপর তাকে সেই জায়গা থেকে পুলিশ ধরে নিয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। শাও তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে তার মাকে যা প্রমিস করেছে সে প্রমিস সফল হয়েছে, তার মাকে সে ন্যায় বিচার দিতে পেরেছে। আর এখন পুরো লু পরিবার সারা জীবনের জন্য জেলে ছিল। সে একটা জায়গায় বসেছিল, তখনই সেই জায়গায় হান চলে আসে। শাও তখন তাকে বলে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হান তাকে বলে আমি তো এখন পর্যন্ত তোমাকে কনফিউজ করিনি, কিন্তু আমিও তোমাকে বলতে চাই আমি তোমাকে অসীম ভালোবাসি, যে ভালোবাসার কোনো লিমিট নেই। শাওয়ের জীবনে হান একটা আলোর মতো ছিল, তারা দুজনে একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে। এ জায়গায় আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।